প্রিয় দর্শক, এক বৃদ্ধ মা একাকী এক নোংরা ঘরে মারা গেলেন এবং উনি মারা যাওয়ার কয়েকদিন পরে ওনার লাশ উদ্ধার হলো। রাজধানী মিরপুরে এমন ঘটনা ঘটেছে দুটি। বাংলাদেশের সাম্প্রতিক এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয় মা বাবার প্রতি এ কেমন অবহেলা ও বাস্তবতা। স্বাগতম মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। আমাদের সাথে তিনজন অতিথি, আপনাদের সাথে তাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন দিলরুবা কবির, প্রতিষ্ঠাতা চেয়ারপারসন শৈলান প্রবীণ নিবাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে আছেন আবু সাইদ খান, জ্যেষ্ঠ সাংবাদিক, এবং আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডক্টর হাফিজউদ্দিন ভুইয়া, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি। দিলরুবা কবির, যে ঘটনা, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে আমাদের সমাজে, এমন ঘটনা হয়তো কোথাও ঘটে থাকতে পারে, কিন্তু এই ঘটনাটা অনেক আলোচনা এসেছে। তাদের একটা শিক্ষিত পরিবার, তার সন্তানরা সবাই প্রতিষ্ঠিত, তারপরও একজন মাকে এইভাবে মৃত অবস্থায় পড়ে থাকতে হলো। আরেকটা ঘটনা এরকম ঘটেছে, আবার এরকম এসেছে যে বাবা মা মামলা করতে হয়েছে। তো এই ঘটনা আমাদের সমাজে এইরকম পরিস্থিতি কেন তৈরি হলো? ধন্যবাদ আপনাকে। এখানে দেখা যাচ্ছে যে আজকে আমরা এটা যেমন জানলাম, এটা একদম নতুন ঘটনা সেটা আমি বলবো না। বেশ কিছুদিন আগের কথা আমরা হয়তো ভুলে যাই নাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক প্রফেসরও ঘরের মধ্যে মরেছিলেন। তো আমরা বলতে পারি যে ছেলে মেয়েদের অবহেলা বা ছেলে মেয়েরা দেখাশোনা করে নাই। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ঘটনাগুলির পেছনে আমাদের সামাজিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন, এই সবগুলি জিনিস জড়িত রয়েছে। আমরা যখন ছেলে মেয়েদেরকে বড় করলাম, যখন ছেলে মেয়েরা বাইরে চলে গেল, তখন বাবা মাকে দেখার জন্য হয়তো কেউ থাকলো না। তো এই অবস্থায় অনেক সময় ছেলে মেয়েরা বাবা মাকে সাথে নিয়ে যেতে পারেন, অথবা এখানে এখন যেটা ইদানিংকালে শুরু হয়েছে যে কিছু প্রবীণ নিবাসও দেখা দিয়েছে। যদিও অনেকে এটার প্রবীণ নিবাসকে আমি মনে করি যে এটা হচ্ছে পরিবারের কোনো বিকল্প না, এটা পরিপূরক বলবো আমি প্রবীণ নিবাসকে। তো এই তো অনেকে আছে যে প্রবীণ নিবাসটাকে পছন্দ করছে না। পছন্দ না করার জন্য আমাদের সামাজিক, তারপর ধর্মীয়, রাষ্ট্রীয় এইসব ব্যবস্থাও রয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থা বলতে 2013 সালে দেখা যায় সরকার থেকে নিয়ম করেছে একমাত্র ছেলে মেয়েরা বাবা মায়ের ভরণ পোষণ করতে হবে, আর যদি তা না করে তাদেরকে শাস্তি দেওয়া হবে, 1 লাখ টাকা জরিমানা, সাথে 3 মাসের শাস্তি। আবার ধর্মীয়ভাবেও আছে, বাবা মায়ের দেখভাল একমাত্র ছেলে মেয়েরাই করবে। আবার সামাজিকভাবে দেখলে আমরা দেখি নচিকেতার যে গানটা শুনতে আমার খুবই ভালো লাগে, সুরটাও খুব সুন্দর, মর্মস্পর্শী, এটা হৃদয় স্পর্শ করে যায়। কিন্তু এটাকে পুরোপুরি আমরা যে তার গানটাকে ইতিবাচক হিসেবে নিব, সেটা তো আমি পক্ষপাতিত্ব করি না। আমি মনে করি যে এটার সাথে এটা ঠিক আছে, আমি গানের কথাগুলিকে সমর্থন করলেও এখনকার প্রয়োজনের তুলনায় বর্তমানের প্রয়োজনের তাগিদে সময়ের চাহিদা হিসেবে আমাদের প্রবীণ নিবাস খুবই দরকার। প্রবীণ নিবাস যদি থাকতো, মাকে যদি প্রবীণ নিবাসে রাখা হতো, তাহলে হয়তো এই ঘটনাটা নাও ঘটতে পারতো। যে আমরা প্রবীণ নিবাস নিয়ে আমরা আলোচনা হয়তো আর একটু করবো। আমি আবু সাইদ খান, আপনি সাংবাদিক হিসাবে এটাকে কীভাবে পর্যবেক্ষণ করেছেন? এইটা যেমন প্রবীণ নিবাসের প্রসঙ্গ আসলো, একজন মানুষ, তার তো দায়িত্ব, আমাদের পরিবারের দায়িত্ব আছে, সমাজের দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে, আমাদের কোথাও না কোথাও তো গলদ হয়েছে। আপনি কীভাবে, আপনার পর্যবেক্ষণ কি? প্রথমত হচ্ছে আমাদের সমাজে তো যৌথ পরিবার ছিল, তো নগরায়ণ ছিল না, গ্রামভিত্তিক সভ্যতা ছিল, গ্রামভিত্তিক জীবন ছিল, সবাই যৌথভাবে একসঙ্গে একইভাবে বসবাস করত। সেখানে অবহেলার সুযোগটা খুব কম ছিল। কিন্তু পরিবারগুলো যখন ভেঙে গেল, ভাগ হয়ে গেল, ভাই বোনে যখন ভাগ হয়ে গেল, তখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বাঘের মা গঙ্গায় পায় না, যে প্রবাদ যেটা রয়ে গেছে, এটা বাঘের বাবাও গঙ্গায় পায় না। তো এই যে জায়গাটা, তার মধ্য দিয়ে কি হলো যে সবাই একটা সেলফ সেন্টার্ড হয়ে গেল। মানে যেমন সে তার ভাই থেকে ভাইরা
ভাই বোন থেকে আলাদা হয়ে গেল, সে সেলফ সেন্টার্ড হয়ে গেল। এবং এই সেলফ সেন্টার্ড হওয়ার পর সে তার নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকলো। তখন বাবা মায়ের সঙ্গে তার বন্ধনটা শিথিল হয়ে গেল। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে গ্রাম থেকে শহর গড়ে উঠল। তো গ্রামের এক ধরনের বন্ধন ছিল, সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন, এবং সেখানে একটা সোসাইটি ছিল। শহরে আসার পরে যে শহরভিত্তিক যে সভ্যতা, শহরভিত্তিক যে সমাজ, সেটা আমাদের গড়ে ওঠে নাই। কেন শহরভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে সেখানে কতগুলো বিষয় দরকার, মানে সেখানে পারস্পরিক যোগাযোগ দরকার, সেই সংস্কৃতিটা দরকার, সেখানে বিভিন্ন রকম ওয়েলফেয়ার তৎপরতা দরকার, সাংস্কৃতিক আবহাওয়া দরকার। সেই আবহাওয়াটা গড়ে ওঠে নাই। এখানে শহরে এসে কোনো রকম সবাই চোখ কান বুঝে কিভাবে সামনের দিকে যাওয়া যায়, এস্টাবলিশড হওয়া যায়, কিন্তু তার অন্য অন্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো তার নেই। এগুলো একটা রিয়েলিটি। আর একটা হচ্ছে যে এই ক্যারিয়ারের জায়গাটা তার নিজের, এবং বাবা মাও চাইছে তার সন্তানরা বড় হোক। তো বড় হতে গিয়ে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আলাদা চাকরিতে চলে যাচ্ছে এবং বিদেশে চলে যাচ্ছে। বিদেশে এখন একটা বড় সমস্যা যে বাবা মা এখানে থাকছে, ছেলেমেয়েরা বিদেশে চলে গেছে। অনেক ক্ষেত্রে বাবা মাকে নিতে চাচ্ছে, তারাও যেতে চাইছেন না। তো এই সব ব্যাপারগুলো রয়ে গেছে। তাহলে এই যে সামাজিক একটা ভাঙ্গন, পরিবারের ভিতর ভাঙ্গন, সমাজে ভাঙ্গন, এবং সাংস্কৃতিক ভিন্ন বলয় এবং যে মূল্যবোধ গড়ে ওঠার দরকার সেটা গড়ে উঠছে না। এখানে সেই আবহাওয়াটা তৈরি হচ্ছে না। বরং যে পরিবেশ তৈরি হচ্ছে সে পরিবেশ অনেকটা যান্ত্রিক, অমানবিক, এবং পারস্পরিক শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গাটা সেটার যেটা প্রসারিত হওয়া দরকার, যেটা নতুন করে তাদের ভিতর যেটা জাগরণটা দরকার সেটা নেই। বরং সেখানে দেখা যাচ্ছে, এবং সেই দিকে নজরও নেই, কেন সন্তানরা তার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। তো তার বাবা মাকে সে দেখতেও পাচ্ছে না। তখন সে কীভাবে দেখার চিন্তা করছে? অর্থনৈতিকভাবে। ঠিক আছে, তাকে টাকা পয়সা দিচ্ছে, কিন্তু একজন লোক যখন বৃদ্ধ হয়ে যায়, আপা ভালো বলতে পারবেন, সে একটু টাকা পয়সা চায় না, সে ভালোবাসাও চায়। এবং টাকার চেয়ে তার কাছে ভালোবাসা, তার একটা সময়, সান্নিধ্য, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সে তার সন্তান, তার ছেলের মেয়ের সান্নিধ্য চায়, এমনকি নাতি নাতনিদের সান্নিধ্য চায়। এই যে আন্তঃপ্রজন্ম রিলেশনটা, এটা কিন্তু নাই। হ্যাঁ, সেটা একটা যেমন হয়েছে, আপনার কাছে আরও বিস্তারিত জানবো। কিন্তু আমরা যারা সন্তান, আমরাও তো একই সময় এই পতিত হব, আমাদেরও তো বৃদ্ধ এক সময় এই সময়টা আসবে, কিন্তু আমরা এটা কেন মনে রাখি না? আমি একটু দেখি সমাজ কল্যাণের যে অধ্যাপক আছেন ডক্টর হাফিজউদ্দিন ভূঁইয়া, আপনারা তো সমাজ কল্যাণে আপনাদের পাঠ্যসূচিতে অবশ্যই এই বিষয়গুলো আছে, সমাজের কল্যাণ বা বৃদ্ধ মানুষদেরকে কিভাবে টেক কেয়ার করা উচিত, আমাদের সোসাইটিতে কি ঘটছে, এবং আমি জানি যে আপনি এই এইজিংয়ের উপরে পিএইচডিও করে এসেছেন। তা আপনার দৃষ্টিতে এই যে আপা মূল্যবোধের কথা বললেন, সামাজিক বন্ধনের যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলেন আবু সাইদ খান, আপনি কিভাবে এটাকে দেখেন? যেমন আজকে আলোচনার মূল বিষয় কিন্তু হচ্ছে বাবা মা, রাইট। বয়সে তারা প্রবীণ। তো একটু যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাই, যে আমাদের এই যে একটা দেশের যে জনসংখ্যার যে কাঠামো, সেই কাঠামোকে আমরা যদি নির্ভরশীলতার দিক থেকে আমরা ভাগ করি, 3 ভাগে ভাগ করি আমরা কিন্তু আসলে। একটা হচ্ছে শিশু যারা, তারপরে যারা কর্মক্ষম, এটাকে বলি আমরা অ্যাক্টিভ এজ গ্রুপস, একটা হচ্ছে ওল্ড এজ গ্রুপস যারা প্রবীণ। একটা সময় এই প্রবীণের সংখ্যা ছিল কম, এবং এই প্রবীণের সংখ্যা বেড়ে যাওয়ার প্রবণতা আমরা সবচেয়ে বেশি প্রত্যক্ষ করেছি হচ্ছে ডেভেলপ সোসাইটিতে। আমাদের মতো উন্নয়নশীল বিশ্বে বাংলাদেশ সহ এই প্রবণতা তৈরি হলো 2000 সালের পর থেকে। এবং সর্বশেষ যে আমাদের যে পপুলেশন সেন্সাস 2022, এই সেন্সাসের যে রেজাল্ট সেটা বলে দেয় আমাদের এই বাংলাদেশে এখন প্রায় 9.28% হচ্ছে আমাদের প্রবীণ মানে হচ্ছে যাদের বয়স 60 এবং তদূর্ধ্ব। সেই হিসাবে বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে প্রায় 1.5 কোটিরও অধিক হচ্ছে আমাদের এই বয়সী জনসংখ্যা। এই জনসংখ্যার মধ্যে আমরা কিন্তু সবাইকে কিন্তু আমরা 60 ধরছি না, কারো বয়স 60, কারো 70, কারো 80 তদূর্ধ্ব। তারা আমাদের বয়স যত বাড়ে, আমাদের যে ফিজিক্যাল যে মোবিলিটি আমরা এটা বলি, আমাদের চলাচলের যে সক্ষমতা, এগুলো কিন্তু কমতে থাকে। আমাদের বডির যে অর্গান যেগুলো সেগুলো ডিজেনারেটিভ চেঞ্জ হওয়ার কারণে আমাদের কিন্তু সক্ষমতা, কর্মক্ষমতা তত বেশি কমতে থাকে।
যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে এই যে আমাদের মতো দেশে প্রবীণের সংখ্যা এখন ক্রমান্বয়ে বাড়ছে। আমাদের যে পপুলেশন প্রজেকশন বলে 2050 সালে যখন বাংলাদেশ যাবে তখন আমাদের প্রবীণের সংখ্যা হবে প্রায় 4 কোটির মতো মানুষ, আর হবে আমাদের 20% মতো মানুষ হবে হচ্ছে আমাদের প্রবীণ জনসংখ্যা। কথাটা আমি এই কারণে উল্লেখ করলাম যে এই প্রবীণের সংখ্যা যে হারে বাড়ছে, এই প্রবীণকে কিন্তু ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। উনি যেভাবে শুরু করেছিলেন, একটা হচ্ছে সনাতন সমাজ ব্যবস্থা। এখন আমরা ওই সনাতন সমাজ ব্যবস্থা ক্রস করে অতিক্রম করে আমরা কিন্তু আধুনিক সমাজ ব্যবস্থায় চলে আসছি। এই সমাজ ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে সনাতন যে মূল্যবোধগত পারিবারিক কাঠামো, তারপর হচ্ছে আমাদের যে একসাথে বসবাস করার যে কালচার, সেই কালচারটা ভেঙে গিয়ে এখন আমাদের মধ্যে একাকী বসবাস অথবা এককভাবে পরিবার গড়ে তোলা এবং কালচারাল একটা চেঞ্জ চলে আসছে সামাজিক পরিবর্তনের কারণে। এবং এই পরিবর্তনের ফলে আমাদের সবচেয়ে যে পরিবর্তন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমাদের স্থানান্তর, মাইগ্রেশন বলছি আমরা। যারা আমরা গ্রামে ছিলাম, আমরা আমাদের লেখাপড়ার প্রয়োজনে, কর্মের প্রয়োজনে অথবা অন্য যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু গ্রামে থাকছি না, যেটা সনাতন সমাজ ব্যবস্থা এটা আগে ছিল। একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যখন ছোটোবেলায় আমরা বড় হয়েছি, আমাদের চাচা চাচি, মামা মামি, প্রতিবেশীদের আদর স্নেহে কিন্তু আমরা বড় হয়েছি। এখন আমাদের সন্তানরা কীভাবে বড় হয়? ওই যে বাবা মার সান্নিধ্য কম, কাজের মানুষের সান্নিধ্যে আমরা বড় করতেছি। এর ফলে আমাদের মধ্যে যে বেড়ে উঠছে আমরা কীভাবে, এই যে গ্যাপ তৈরি হচ্ছে। কিন্তু আমাদের যে কালচার আর এখন যে প্রজন্ম যে বেড়ে উঠছে, এই কালচার ভিন্ন। গ্যাপ তৈরি হওয়ার কারণে আগের যে সনাতন কাঠামোর যে বেড়ে ওঠার আমাদের যে মানসিকভাবে আমরা যেভাবে আমরা তৈরি হয়েছি বা যে মূল্যবোধটা তৈরি হয়েছিল, মানবিক যে আমাদের সেই বন্ধনটা এখন নাই, সেটা বলছেন? বলছি। হ্যাঁ, এই কথাটা আমি ওই যে আমার কথাটা এইভাবে শেষ করতে চাই যে এর ফলে এই যে আমাদের মূল যে ইস্যু, বাবা মা মানে আমাদের প্রবীণদের প্রতি আমাদের যে অবহেলা, এই অবহেলাটা এই কারণে আসছে যে আমাদের এই যে বেড়ে ওঠাটা ভিন্ন কালচারে, ভিন্ন ইয়েতে, এই যে ধাঁচে, যে কারণে আমরা আমাদের বাবা মার প্রতি আমাদের যে দায়িত্ববোধ, মূল্যবোধ অথবা আমাদের যে ধর্মীয় যে আমাদের একটা যে এই যে আমাদের যে দীক্ষা শিক্ষা, সর্বশেষ আমাদের যে কথাটি বলবো, আমাদের যে আত্মকেন্দ্রিকতা, বস্তুবাদ, আমাকে নিয়ে আমার ভাবনা, সেই ভাবনাগুলো আমাদের কিন্তু এই যে জেনারেশন গ্যাপ তৈরি করেছে। জেনারেশনের মধ্যে যে আমার বাবা মার প্রতি আমাদের সন্তানদের যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, এই যে আমরা যেভাবে আমরা আমাদের প্রজন্ম যেভাবে আমরা আমাদের বাবা মাকে ফিল করতাম, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের এভাবে ফিল করে না। আমরা দিলুর বা কবির, যে আপনি যেটা বলছিলেন আইনের কথা যেটা বলছিলেন, যে আমরা দেখি যে সরকারের তো একটা আইন করেছে, পিতামাতার ভরণ পোষণ আইন 2013 সালে করেছে। আপনি সেই আইন সম্পর্কে বলছিলেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই আইন করে কি এই পিতামাতার ভরণ পোষণকে নিশ্চিত করা যাবে, বা এই আইনের সীমাবদ্ধতা বা এই ইতিবাচক কোনো দিক আছে কিনা? আসলে আইন করে তো আর বাবা মাকে ভালোবাসা যায় না। মা বাবার প্রতি মানুষের সম্মানবোধ, ভালোবাসা এটা নিজে থেকেই আসে। আমাদের যখন বাচ্চা হয়, বাচ্চাকে কেউ আইন করে ভালোবাসতে শেখায় না। আমরা বাচ্চাদেরকে আমরা নিজে থেকেই ভালোবাসি, এটা আইনের মধ্যে হয় না। কিন্তু সরকার থেকে যখন দেখলো বাবা মায়েরা সবসময় অবহেলিত হচ্ছে, তখন ভাবলো যে এখানে কিছু করার দরকার, সেজন্যই হয়তো আইনটা করেছে। কিন্তু আইনটা করে শুধু রেখে দিলে হলো না, সেই আইনটাকে কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায় সেই জন্য কিছু পদক্ষেপ নিতে হবে, নিয়ে সেটা প্রচারও করতে হবে। প্রচার করে আইনের সময় দেখতে হবে, যদি বাবা মাকে দেখতে হয় যে ছেলে মেয়ের দেখবে, তো তখনই চাকরির ক্ষেত্রেই যে কোনো চাকরিতেই হোক বাবা মায়ের বয়স কত, বাবা মা আছেন কি না, তার পরবর্তীতেই থাকবে যে বাবা মা অসুস্থ হলে কয়দিনের ছুটি পাবে, আদৌ ছুটি পাবে কি না, এই ধরনের কিছু নিয়মও থাকতে হবে। আর বাবা মা যে নিয়ম আইনের যেটা আসছে, অনেক সময় বাবা মা তো নালিশ করে না কারো কাছে। বাবা মা যত কষ্টেই থাকুক ছেলে মেয়ের নামে নালিশ করতে যাবে না, তাহলে আইনের লোক জানবে কী করে, এটা একটা কথা হতে পারে। কিন্তু আইন যদি সবাই জানে, আমার পাশের বাড়ির লোক জানে, এই পাশের লোক জানে, আমার প্রতিবেশী জানে, তখন আমি যদি অবহেলিত হই তখন আমার পাশের বাড়ির লোকই জানাতে পারবে আইনের লোককে। তো এই জিনিসগুলি আইন করে যদিও ভালোবাসা যায় না, যেমন আমি সিঙ্গাপুরের একটা কথা বলি, ওদের দেশে আইন আছে, আইনকে কিন্তু সবাই রেসপেক্ট করে না, তবে ভয় করে। যেমন কেউ একটা কোক খেয়ে
কোকের বটলটা ক্যানটা ফেলে গেল রাস্তায়, এটা কিন্তু ক্যামেরায় উঠে গেল। সেই ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, আপনাদের মতো জার্নালিস্ট হোক, যেই হোক না কেন, তার কিন্তু 1 সপ্তাহ ধরে ওই এরিয়াটা পরিষ্কার করতে হবে। অফিস থেকে ওই কয়দিনের বেতন কাটা যাবে, প্লাস ওই এরিয়াটা পরিষ্কার করতে হবে। তার মানে আইনকে প্রয়োগ করতে হলে কিছু ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। যেখানে একদমই মানুষ কিছুই করছে না, শুনছে না কথা, তখন কিছুটা আইন আসতে পারে। তো আইনের করতে গেলে যেটা হবে যে আইনের সাথে সাথে, আইন প্রয়োগের সাথে সাথে যে ব্যবস্থাগুলি করতে হবে, সেটা না মানলে যে বিচার ব্যবস্থা, সেই বিচারও করতে হবে। বিচার যারা আইনটা মানছে না তাদের জন্য বিচার করতে হবে। আমাদের দেশে দেখা যায় যে কোনো বিচার হয় না ঠিকমতো। একদম যদি আইনের শাসন আর নিরপেক্ষ বিচার ব্যবস্থার কোনো বিকল্প নেই। তো আইন করে যেটা হচ্ছে যে, তার মানে আপনি বলছেন যে আইন করেছে, কিন্তু আইনের জন্য এটা বাস্তবায়ন করার জন্য যে ব্যবস্থা সেটাও করতে হবে। আবু সাইদ খান, আমি আইনের প্রসঙ্গ বলছিলাম। আমাদের বাবা মাকে দেখভালের জন্য সন্তানের প্রতি আইন আরোপ করতে হচ্ছে বাংলাদেশে। আমি জানি না দেশের বাইরে কি অবস্থা আছে, কিন্তু এই আইনটা যেটা দিলরুবা কবির বলছিলেন যে আইন করলেই তো হবে না, সেটা যাতে ইমপ্লিমেন্টেশন হয়। একটা দিক হলো আইন, তার ভরণ পোষণের একটা বিষয়। আরেকটা হচ্ছে যে যে সামাজিক যে বন্ধনের কথা যেটা বলছেন, এই দুটো মিলিয়ে তাহলে আমরা কিভাবে এই পরিস্থিতি থেকে একটু এগোতে পারি? আমার কাছে হচ্ছে তার আবেগ, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধের যে সম্পর্ক, তো এই মূল্যবোধের বিষয়টা হচ্ছে প্রাইমারি, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তারপরে কি আইনের দরকার নেই? তো যখন এগুলোর ভায়োলেশন হয়, আমরা যখন আমাদের পরিবার থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যখন এই শিক্ষা না দেয়, কিংবা সমাজ যখন মানুষের ভিতর এই মূল্যবোধ তৈরি করতে না পারে, তখন তো আইনের ব্যাপারটা এসেই যায়। তো সেই আইনটা একটা হচ্ছে যে আমাদের দেশে অনেক আইন আছে, কিন্তু আইনের তো বাস্তবায়ন নাই। যেমন প্রকাশ্যে ধূমপান বিরোধী, ধূমপান করা, এটা আইন আছে, কিন্তু তার কি বাস্তবে প্রয়োগ আছে? বহুত আইন আছে যেগুলা শুধু আইনের জন্য আইন। তো আমাদের দেশে ধরুন যে বাবা মায়ের প্রতি সন্তানের যে কর্তব্য পালন কিংবা তার যে দায় দায়িত্ব গ্রহণের জন্য যে 13 সালের যে আইনটা রয়েছে, 2013 যে আইনটা রয়েছে, এটা এর কোনো প্রচার নাই। এটা আইনের জন্য একটা আইন তৈরি হয়ে আছে। তারপরেও যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে, কেন আমরা চাইলেই তো মূল্যবোধের এক ধরনের জাগরণ হবে না, আমরা চাইলেই যে সমাজটা বদলে যাবে তা না। এই ধরনের নিষ্ঠুরতা, এই ধরনের বাস্তবতা তো আছে। তো এই নিষ্ঠুরতা, অবহেলা, বাস্তবতাকে মোকাবেলা করার জন্য আইনটারও এক ধরনের প্রয়োগটা দরকার, এবং সেই আইনের জন্য এটার প্রাথমিকভাবে এটার প্রচার দরকার। এবং যেমন অনেকে আমরা জানি না, যেমন এখন অনেক যে সব প্রবলেম হচ্ছে, তো 999-এ করে, তো তারও এই ধরনের কোনো বাবা মার প্রতি অবহেলা হচ্ছে কিংবা কারো প্রতি কর্তব্যবোধে অবহেলা হচ্ছে, এই জায়গাটা প্রতিবেশীরাও জানতে পারে, সবাই গিয়ে এই ধরনের কমপ্লেন করার সুযোগটাও প্রসারিত করা যেতে পারে। তাহলে প্রথমত হচ্ছে আইনটার প্রচার দরকার, এবং এই আইন সম্পর্কে কেবলমাত্র পরিবার এবং পরিবারের বাইরে যে বৃহত্তর সমাজ আছে তাদেরও এই ব্যাপারে দায় আছে, সেই দায়টা গ্রহণ করার দরকার। তবে তারপরে আমি বলবো যে আইনটা প্রাইমারি নয়, তারপরেও সেটার প্রচারের প্রয়োজন রয়েছে এবং তার ইমপ্লিমেন্টেশন রয়েছে, এক্সাম্পলারি পানিশমেন্টেরও দরকার আছে। জি, আমি অধ্যাপক ডক্টর হাফিজউদ্দিন ভূঁইয়া, এই আইন করে আসলে এই সমস্যার কতটুকু সমাধান হবে, বাস্তবতার নিরিখে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। অনেক সময় সন্তান ভরণ পোষণ দেবে, সন্তান নিজেরই হয়তো ভরণ পোষণ করতে পারছে না, এরকম বাস্তবতাও তো আছে। আমরা শুধু মধ্যবিত্ত বা উচ্চবিত্তর কথা ভাবলে তো হবে না, আমাদের তো অনেক গরিব মা বাবা আছে। যদি আইন সবার জন্য সমান হওয়ার কথা, কিন্তু সমাজে এমন বাস্তবতা তো আছে যে আসলে দুই পক্ষরই বিষয় থাকে। এই বাস্তবতার নিরিখে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? যেমন পিতামাতার ভরণ পোষণ 2013, আজকে হচ্ছে 2026, 13 বছর অতিক্রান্ত হলো। আমরা যদি দেখি যে 13 বছরে কয়টি মামলা হয়েছে, 2-1টি ঘটনা আছে মাত্র, যে থানাতে মামলা হয়েছে 2টা বা 3টা ঘটনা, যেটা আপনার পত্রপত্রিকায় আসছে। এখন যদি বলি একটা আইন আছে পিতামাতার ভরণ পোষণ দিতে সন্তান বাধ্য, তাহলে এই আইন হওয়ার পরেও তাহলে অহরহ মামলা হচ্ছে না কেন?
তার মানে কি ধরেন পিতামাতা ভরণ পোষণ খুব স্মুথলি হচ্ছে? তা কিন্তু না। দেখেন এখানে একটা মূল্যবোধগত বিষয়, পারিবারিক মূল্যবোধ। আমার সন্তান যদি আমাকে অবহেলা করে, এটা যদি আমি কারো কাছে অভিযোগ দিই, আমি ওই মূল্যবোধ বলে আমি এটা ছোটো হই। আমি আমার সন্তানকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারি নাই, এবং দায়টা আমার ঘাড়ে আসে। গুরুত্বপূর্ণ কিন্তু দেখবেন যে এই যে প্রবীণের সাথে যে অবহেলা, সহিংসতা, এরকম অনেক গবেষণা হয়েছে, আমি নিজেও করেছি। অধিকাংশ ঘটনার ক্ষেত্রে গবেষণার ফলাফল বলে অধিকাংশ ঘটনা থাকে হচ্ছে হিডেন। বাবা মা সন্তানের এই অবহেলাকে, তাদের যে উপরে যে নিপীড়ন, নির্যাতন, এগুলো বলতে চায় না। কেন বলতে চায় না? বললে সে ছোটো হয়ে পড়ে। তাহলে ওই যে সমাজে মানুষ বলবে কি সন্তানের জন্ম দিয়েছে, যে সন্তান তাকে দেখে না, তার প্রতি অশ্রদ্ধা, তাদের প্রতি অবহেলা, সহিংসতা করে। এখানে একটা ওই যে যেটা কালচার এবং যে মূল্যবোধ, এই দুটো গুরুত্বপূর্ণ। আমাদের এই যে সমাজ কাঠামোতে, আমরা যে সমাজ কাঠামোতে আমরা জন্ম নিয়েছি, বেড়ে উঠেছি, সেখানে এই মূল্যবোধটা খুব সক্রিয়। এই আইনের সাথে আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে আপনারা জানেন 2013 সালে আরেকটি নীতি হয়, জাতীয় প্রবীণ নীতি 2013, একই সাথে, এবং দুইটাই সাথে কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্পর্ক। এখানে যদি নীতি হওয়ার পরে এর কনসিকুয়েন্স হিসাবে কিন্তু এই প্রবীণদের সকল সুরক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা হচ্ছে সরকারের। নীতি হয়েছে, অ্যাকর্ডিংলি সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল, তাদের হেলথ প্রোটেকশন, সোশ্যাল প্রোটেকশন, তারপরে হচ্ছে আরও যে তাদের জন্য যে এল্ডারলি ওয়েলফেয়ার যে প্রোগ্রাম, সেগুলো নেওয়ার কথা, অথবা তাদের মর্যাদা, তাদের সম্মান সুরক্ষার্থে প্রয়োজনীয় উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, এইভাবে যে উদ্যোগগুলো নেওয়ার কথা, সেগুলো কিন্তু ওইভাবে নেওয়া হয় নাই। যে কোনো যেমন প্রবীণ কল্যাণের ক্ষেত্রে প্রথম উদ্যোগ কিন্তু হচ্ছে নীতি, অ্যাকর্ডিংলি তার পরিকল্পনা, কর্মসূচি, এবং এর মধ্য দিয়ে আবার আইন কানুনও আছে। তো আমরা যেটা ভাববো কি, যে সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশে নীতি হয়, উনি যেটা বলেন আইন হয়, তার জানানো, প্রয়োগ, এগুলো কিন্তু খুব দুর্বল। এবং এই প্রয়োগের সাথে রাষ্ট্রীয় মেশিনারি জড়িত, বিভিন্ন ডিপার্টমেন্ট জড়িত। তা আমাদের এই বাংলাদেশে এমন অনেক আইন কানুন, নীতি আছে, প্রয়োগের ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে, উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আমরা ওইভাবে আবার দেখি না। তো এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই যে আইনের জন্য কিন্তু মনে রাখবেন, আইন সরাসরি প্রয়োগ করা যায় না। আইন প্রয়োগ করতে হলে বিধি লাগে, বিধি। আইনে সব থাকে না, বিধিতে তার স্পষ্ট উল্লেখ থাকে। অনেক পরে আপনার এর বিধি হয়েছে, আর বিধি আছে। এখন যদি বলি বাংলাদেশের কতজন প্রবীণ জনগোষ্ঠী জানে যে এই বিধি হয়েছে, সুতরাং তারা চাইলে মামলা করে, এবং এই মামলার একটা হচ্ছে কি একটা সমাধান প্রক্রিয়া হচ্ছে কি সমঝোতা, অর্থাৎ সন্তানের যে কোনো সময় ভুল বুঝে আবার পিতামাতাকে গ্রহণ করে, সেটা চাইলে কী করা যায়, নেগোশিয়েট করে তাদেরকে এটাকে সেটেল করে দেওয়া যায়। এরা ভালো উদ্যোগ, এটা ঠিকই আছে। এই আইনটা কিন্তু একদম ছোটো আইন, কয়েকটা ধারা। অথচ আপনি ওই যে আমরা নীতির কথা বলছি, জাতীয় প্রবীণ নীতি অনুযায়ী রাষ্ট্র যদি ধরেন প্রয়োজনীয় যে প্রবীণ কল্যাণ যে ইনিশিয়েটিভগুলো নেওয়ার কথা, এগুলো যদি নেওয়া হতো, আপনি বললেন যে যারা খুব দারিদ্রতায় থাকে, তাদের ভরণ পোষণ সন্তান যদি নিজেই পারেন না, তাহলে পিতামাতাকে কীভাবে দেখভাল করবে? ওই যে আপনার নীতির আলোকে যদি রাষ্ট্র প্রয়োজনীয় উদ্যোগ নিত, তাহলে এই যে প্রবীণদের দেখভালে, তাদের ভরণ পোষণের, তাদের সুরক্ষার কিন্তু প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা নীতিতে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে অ্যাকর্ডিংলি আমরা এই ধরনের উদ্যোগগুলো রাষ্ট্রের পক্ষ থেকে এখনও যা হওয়ার কথা, আমার মনে আছে 2013 সালে যখন এই নীতিটা হয়, নীতির প্রেক্ষিতে এর পরের বছর কী করলো, রাষ্ট্র ডিক্লেয়ার করলো, এই নীতিতে উল্লেখ আছে আমাদের যারা প্রবীণ তাদেরকে সিনিয়র সিটিজেন হিসাবে কী করতে হবে, স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্র ঘোষণা দিল। সিনিয়র সিটিজেন হিসাবে ঘোষণা দেওয়ার পরে এই সিনিয়র সিটিজেন হিসাবে এই দেশের সে এন্টাইটেল হয় অনেকগুলো ফ্যাসিলিটিস এনজয় করার। কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু এগুলো উল্লেখ আছে নীতিতে, সেই ফেসিলিটিসগুলো কিন্তু আর আমরা দেখলাম না। যদি এগুলো তৈরি হতো ক্রমান্বয়ে আস্তে আস্তে, তাইলে কিন্তু এই প্রবীণের যে চ্যালেঞ্জগুলো, এবং আপনি খেয়াল করবেন এই যে বার্ধক্যে যখন আমরা উপনীত হই, এরপর যখন আরও আমরা বার্ধক্যে উপনীত হই, আমাদের প্রধানত এই প্রবীণদের 3টা চ্যালেঞ্জ তৈরি হয়। প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, যত প্রবীণ হব আমার ইনকাম, আয় উপার্জন কমে যাবে, আমি কাজ করতে পারবো না। 2 নম্বর হচ্ছে আমাদের কিন্তু কিছু সাইকো সোশ্যাল চ্যালেঞ্জ, আমাদের নিঃসঙ্গতায় ভোগা, সামাজিক সম্পর্কগুলো লুজ হয়ে পড়ে, আমরা কনফাইন হয়ে পড়ি, আমরা চাইলে আমরা ফিজিক্যালি মোবিলিটি কমে যাই,
চাইলে আমরা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদের বাড়িতে আমি যাইতে পারি না, কারণ আমি চাইলে আমার ওই যে শারীরিক সক্ষমতা থাকে না। আরেকটা যেটা চ্যালেঞ্জ, হেলথ চ্যালেঞ্জ। যত বয়স হবে আমার রোগ ব্যাধি তত বাড়বে এবং আমাদের হেলথ কস্ট তত বাড়বে। এই হেলথ কস্ট খুব গুরুত্বপূর্ণ। কেন? দেখবেন যে যতগুলো হাসপাতালে যে এই সার্ভিস রিসিভার অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে সেটা প্রবীণ এবং শিশু, কারণ তাদের শারীরিক সক্ষমতা মানে এত কমতে থাকে, বিশেষ করে বার্ধক্যে তার রোগবেলায় ক্রমান্বয়ে 1 থেকে 2 থেকে 3-4 বার বাড়তে থাকে। এই চ্যালেঞ্জগুলো আছে। আমরা দিলরুর কবির আপনার কাছে আসি, যেটা আপনি শুরু থেকে বলছেন যে মূল্যবোধের যে অবক্ষয় বা মূল্যবোধ তো একটা বিষয়। আপনি শুরু থেকে বলছিলেন যে প্রবীণ নিবাসে অনেকে দিতে চায় না বা সমালোচনার দৃষ্টিতে দেখে। তো সমাজে তো এরকম ধর্মীয় একটা বাধা আছে, যে কেউ ইচ্ছে করলেও তার যে পিতামাতাকে প্রবীণ নিবাসে দিয়ে দিবে, একটা ধর্মীয় বাধা আছে, সমাজের একটা সমালোচনা আছে। এই আবার নিজেও হয়তো রাখতে পারছে না, হয়তো অর্থনৈতিক তার সংকট আছে, অথবা অর্থনৈতিক সামর্থ্য থাকলেও তার এই সমাজের বাধা এবং ধর্মীয় বাধার কারণে রাখতে পারছে না, কিন্তু সে তার বাসায় হয়তো অবহেলার শিকার, যেমনটি হয়েছে। অর্থনৈতিক এখানে প্রবলেম ছিল না, কিন্তু তাদেরকে কোনো একটা ঘরের মধ্যে রেখেছে নোংরা, তাদের কিন্তু যথেষ্ট অর্থনৈতিক অবস্থা ছিল, কোনো একটা প্রবীণ নিবাসে টাকার বিনিময়ে রাখতে পারত। কিন্তু এই যে সমাজের বাধা বা ধর্মীয় বাধা, আপনি নিজে প্রবীণ নিবাস দিয়েছেন, এটা কিভাবে ফেস করেছেন? আমি যেটা বললাম প্রথমেই নচিকেতার গানের কথা, তেমনি যে আমাদের সমাজের সবাই কিন্তু আমরা মানসিকভাবে প্রস্তুত না। আমরা কোনো খারাপ কিছু শুনতে চাই না আমাদের নামে। আমরা খারাপ কাজ করব বা আমরা ভালো কাজ করছি না সেটা নিয়ে কেউ সমালোচনা করুক, সেটা আমরা নিতে পারি না। এখন বাবা মাকে যখন আমরা প্রবীণ নিবাসে রাখতে চাই বা বাবা মা আসতে চায়, তখন ছেলে মেয়ে দিতে চায় না। কেন? ও চাচা চাচি আত্মীয় স্বজন গ্রামের লোক খারাপ বলবে যে আমাদের মান সম্মান গেল, এটা হলো সেটা হলো, এরকম এই ভাব থেকেই তারা আসতে চায় না বিভিন্ন। আর ধর্মীয় কথা বলতে গেলে ধর্মে কিন্তু নিষেধ নাই যে তুমি প্রবীণ নিবাসে থাকো। ধর্মে যেটা বলা হয়েছে, সব ধর্মেই বলা আছে যে বাবা মাকে দেখাশোনা করা ভালো। আর ইসলাম ধর্মে তো আছেই যে দেখাশোনা করা উচিত। এই ধর্মীয়ভাবে কোনো বাধা নিষেধ নাই। আর আমি যেটা বলবো, যেমন প্রবীণ নিবাসে যেই প্রবলেম, আমি যখন লোক পাই নাই, এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য। যখন আস্তে আস্তে পাওয়া শুরু করলাম, আমি যত লোক পেয়েছিলাম তার মধ্যে মনে হয় 60% আবার ফেরত গেছে ইন দ্যাট সেন্স যে 2 থেকে 3 মাস কেউ থাকলো, কেউ 1 বছর থাকলো, কেউ 2 বছর থাকলো। তারপরে ছেলে মেয়েরা আস্তে আস্তে বুঝতে পারলো যে এটা আমাদের ভুল ছিল, আমরা বাবা মাকে নিয়ে আসি, তখন তারা গিয়ে নিয়ে আসলো। তো এটাকে কিন্তু আমরা পজিটিভলি দেখি, যে এটাও আমাদের একটা মনে হয় যে সাকসেস, যে আমরা এখানে এনে রাখলাম, এদেরকে আদর যত্ন করলাম, তারপর ছেলে মেয়েরা যে রিয়েলাইজ করলো যে এদেরকে বাবা মাকে আমাদের দরকার, আমাদের সংসারের জন্য দরকার, আমাদের বাচ্চাদের জন্য দরকার, তখন তারা নিয়ে গেল। তারপরে হচ্ছে যে এটা তো বাচ্চা নিয়ে গেল, এরপরে বাবা মাও ইচ্ছা করে অনেক সময় থাকতে পারে না, নাতিদের না দেখে একটা যে পারিবারিক বন্ধন, রক্তের বন্ধন, এটাকে তারাই করতে পারে না, মনে করে যে আবার কয়দিন থেকে আসি। তারপর আবার থাকতে যেয়ে দেখা গেল মাসখানেক থাকলো, মাসখানেক থাকার পরে আবারও সেই আগের মতো হলো, তখন আবার ফেরত আসলো। তো এরকম করার পরে আমার এটা কিন্তু পুরোপুরি ফ্রি, থাকা খাওয়া কাপড় চোপড় বেসিক যে মেডিকেল ট্রিটমেন্ট সব কিছুই ফ্রি। তারপরেও দেখা যায় যে তারা ছেলে মেয়েকে দেখার জন্য অস্থির হয়ে থাকে, ছেলে মেয়ের কাছে যাবে। তো ওরা যায়, যে আবার ফেরত আসে, একটা নিয়মের মধ্যে থাকতে হবে। পরে আমরা নিয়ম করলাম যে একজন এরকম করে এমনিতে ছুটি ছাটাতে যেয়ে থাকতে পারবে, কারো বিয়ে হলো, আকিকা হলো, ঈদ হলো, তখন যে পূজার সময় ছুটিতে যেয়ে থাকতে পারবে কয়েকদিন। কিন্তু এক নাগারে যে 4 মাস 5 মাস থাকবে, তারপর আবার ওই আরেক ধমক খেয়ে চলে আসবে, এটা যেন না হয় বারবার। 1বার 2বার, কিন্তু 3rd টাইমে বললাম যে না, আর নেওয়া যাবে না। তখন ওদেরকে বুঝতে হবে যে সামহার ইউ হ্যাভ টু ড্র দ্য লাইন, 2 দিন পর যাবে আর আসবে, এটা তো হয় না। তো তখন আর কি আমরা ওই করলাম যে এটা করতে হবে। তো এখন দেখা যাচ্ছে ওরা আসে, তো আল্লাহর রহমতে এখনও তো 52 জন হয়ে গেছে, তো আমি এদেরকে নিয়ে হ্যাপি। তো আমরা কিছু আবার কথা বলবো। আবু সাইদ খান, এই যে
প্রবীণ নিবাস, আমাদের বাংলাদেশে তো বিভিন্ন শ্রেণীর প্রবীণ নিবাস আছে, যেমন দিলরুবা কবির উনি বললেন যে ওনার তো হয়তো নিজে ফ্রি অফ কস্ট হয়তো তারা করেছেন, কিন্তু হয়তো টাকা পয়সা দিয়েও তো বিভিন্ন আছে, অ্যাপ্লুয়েন্ট সোসাইটির জন্য আছে, মধ্যবিত্তদের জন্য আছে। কিন্তু এই যে প্রবীণ নিবাসের যে ধারণা, এটা বাংলাদেশের জন্যে কতটা যুক্তিযুক্ত, বা এটাকে কিভাবে এই সমস্যা সমাধানের জন্য এটা কোনো কার্যকরী পদক্ষেপ কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে প্রবীণ নিবাস একটা বাস্তবতা আজকের। হ্যাঁ, পরিবারের ভিতর থেকে সমস্যার সমাধান করাটা প্রাইমারি। এটা হওয়া উচিত যে পরিবারের ভিতর তার মান সম্মান, তার জায়গাটা, শ্রদ্ধাবোধটা এটা এস্টাবলিশ করা যাচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে তো ডিস্ট্রেসড পরিবার, যারা হতদরিদ্র পরিবার, তো সেখানে ইচ্ছে করলেই সন্তানেরা পারছে না, তাহলে সেখানে রাষ্ট্রের দায় আছে। তো আমাদের রাষ্ট্র যে দায় পালন করছে না তা না। যেমন আমাদের বয়স্ক ভাতা আছে, কিন্তু এই বয়স্ক ভাতা এতই যৎসামান্য যেটা দিয়ে চলা সম্ভব না, সেটা হচ্ছে 600 টাকা। তা অথচ আমাদের প্রতিবেশী পাশে পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে মমতার আমলে এটা ছিল 1000 রুপি, আর এখন এই শুভেন্দুর আমলে, শুভেন্দুর অন্য সমালোচনা যাই থাক, এটা 2000 করেছে। তো 2000 মানে আমাদের 2500 টাকা, মানে 2000 রুপি মানে আমাদের 2500 টাকা হচ্ছে। অতএব এখানে প্রবীণ ভাতাটা তো এটা মানে যেটাকে বয়স্ক ভাতা বলে, এটা বাড়ানোর দরকার। আরেকটা হচ্ছে যে হেলথ কেয়ারের বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা উনিও বলেছেন। তো হেলথ কেয়ারটা কীভাবে গ্রহণ করবে? একটা হলো, যেমন ধরুন আমাদের দেশে যে কোনো ধারণার জায়গা থেকে শিশু হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, কিন্তু প্রবীণদের হাসপাতাল কিংবা প্রবীণদের জন্য কোনো মানে ইউনিট, এইটা কিন্তু গড়ে ওঠেনি। আর একটা হচ্ছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, ইচ্ছে করলে হাসপাতালে যেতে পারে না উন্নত দেশগুলোতে, এমনকি উন্নয়নশীল অন্যান্য দেশে যেখানে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করবে, কোন অবস্থা আছে ইত্যাদি, সেই জায়গাটা আমাদেরকে এই স্বাস্থ্য সেবাটাকেও হাসপাতাল কেন্দ্রিক নয়, এটাকে ডিসেন্ট্রালাইজড করতে হবে, এটাকে পারিবারিক কেন্দ্রিক স্বাস্থ্যসেবা এটার করতে হবে। নার্সরা, স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে যাবে। প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন স্বাস্থ্যকর্মীর কনসেপ্টটা। তাই স্বাস্থ্যকর্মী কেবলমাত্র হাসপাতালে গিয়ে এটা ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু যখন তার ডিউটি থাকে যে বাড়ি বাড়ি যাবে, সে কিন্তু ফাঁকি দিতে পারবে না। অতএব এই জায়গাটা আমাদের স্বাস্থ্যসেবার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করার, পদ্ধতিটা পরিবর্তন করতে হবে। তো এগুলো সব কিছু হচ্ছে ইন্টার রিলেটেড ব্যাপার, একটা আর একটার সাথে সম্পর্কযুক্ত ব্যাপার। তো আমরা এই জন্য প্রবীণদের, প্রথমত হচ্ছে যে প্রবীণদেরকে সেবা দরকার, এবং সেই সেবা তার পরিবারের ভিতর দরকার। পরিবারে সম্ভব না হলে তো এখানে প্রবীণ নিবাসেও এটা হতে পারে, কিন্তু প্রবীণ নিবাসের যে আমাদের যে সংখ্যা, এটা ধরুন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে তো এইটা এইভাবে, এটা খুবই যারা যারা যেমন আপা এরা গড়ে তুলেছেন, এটা খুবই অভিনন্দন জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তবে 18 কোটি মানুষের দেশে এটা কতটুকু সম্ভব? এই ধরনের উদ্যোগটা সেখানে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে, এবং দুটো উদ্যোগ রাষ্ট্রকে নিতে হবে। প্রবীণদেরকে পরিবারের ভিতর যারা তাদের চিকিৎসা সেবা হচ্ছে সেটা, এবং যাদের পরিবারের ভিতর থাকতে পারছে সেইটা একটা দিক। যারা পারছে না, রাষ্ট্র তাকে সহায়তা করতে হবে, এবং সহায়তা করার পরও যারা পারছে না তাদের জন্য প্রবীণ নিবাস, এর কোনো বিকল্প নেই। তো এইভাবে আমাদেরকে ব্যাপারটা দেখতে হবে, একরকম না। এটা সমস্যাটা হচ্ছে বহুমাত্রিক, এবং বহুমাত্রিক সমাধানের পথগুলো খুঁজতে হবে, এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রকেও সক্রিয় হওয়া দরকার। এবং সব কিছুর ঊর্ধ্বে তো শেষ বিচারে তো আমাদের তো রাষ্ট্রকেই দায়িত্ব গ্রহণ করতে হবে। একটা আধুনিক জীবন ব্যবস্থা, সেখানে রাষ্ট্র যদি তৎপর হয়, তাহলে সেখানে পরিবারের ভিতর থেকে, পরিবারের বাইরে থেকে এটা করার দরকার। আর একটা হচ্ছে যে জিনিসটা আমি বলছিলাম, তো এখানে দু একটা এনজিও কাজ করে আমি জানি, সেটা হচ্ছে আন্তঃপ্রজন্ম, অর্থাৎ আন্তঃপ্রজন্ম রিলেশনটা এটা ডেভেলপ করার দরকার। যেমন তার সঙ্গে একজন বৃদ্ধ, তার সঙ্গে তার সন্তানের সান্নিধ্য দরকার, তার নাতি নাতনিদের সান্নিধ্য দরকার। কিন্তু অনেক ক্ষেত্রে আছে, অনেক বৃদ্ধ আছে যে অসহায় একা একা বাস করছে, তো তাহলে তাকে কি করতে হবে, তার কাজটা কি হবে? তো এখানে প্রতিবেশীর সঙ্গে তার রিলেশনটা দরকার, কিংবা ওখানে পাশের স্কুলের সঙ্গে তার একটা সম্পর্ক দরকার।
এবং এখানে একটা যে বুঝতে হবে যে একজন প্রবীণ সারা জীবন যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেটা জাতির সম্পদ, এবং এই অভিজ্ঞতা যাতে নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়, সেই জন্য এমন হতে পারে যে স্কুলে স্কুলে এক্সট্রা কারিকুলাম কিংবা কো কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে, যে প্রবীণরা যাবেন এবং তারা তাদের জীবনের গল্প বলবেন, এবং শিশুরা প্রবীণদের কাছ থেকে দাদা দাদি নানা নানির যে সান্নিধ্য সেটা তারা লাভ করবেন। তো এই ধরনের শিক্ষা ব্যবস্থার সঙ্গেও আমাদের এটা একটা রিলেশন করা দরকার, এবং স্থানীয় সরকারগুলো এই উদ্যোগটা গ্রহণ করতে পারে। জি, আমি অধ্যাপক ডক্টর হাফিজউদ্দিন ভূঁইয়া, আপনি সমাজ কল্যাণের দৃষ্টিকোণ থেকে সরকারের আসলে কি কি উদ্যোগ আছে প্রবীণদের জন্য, সেটা যদি একটু বলেন, এবং আর কি কি করা যেতে পারে। আপনি যেটা বলছিলেন শুরুতে যে প্রবীণদের সংখ্যা অনেক বাড়ছে, 2050 সালে 4 কোটি মতো হয়ে যাবে, এই ডেটাবেস সরকারের আছে কিনা, বা সরকার এটা নিয়ে কী ভাবছে, আপনার কোনো ধারণা আছে কিনা? ধন্যবাদ। এখানে এই ধরেন ওই যে কথাগুলো আসছিল প্রবীণ নিবাস দিয়ে, যেমন প্রবীণ নিবাস কিন্তু একটা সময়ের একটা চাহিদা হিসাবে মানে আপাতত অথবা আগে অথবা পরবর্তীতে এটা রূপান্তরিত হচ্ছে, যে এটা একটা অবিচ্ছেদ্য একটা চাহিদা। এখানে ধরেন আমরা যদি ওই সনাতন কাঠামোর কথা চিন্তা করি এখন সময়ে এসে, এটা হবে না, বাস্তবতা না। আমাদের মধ্যে একটা কথা দিয়ে শুরু করলাম, মাইগ্রেশন অতিমাত্রায় বেশি আমাদের। এই মাইগ্রেশন হচ্ছে কারা? যারা আমাদের বৃদ্ধদের দেখভাল করবে, তারা যারা অ্যাক্টিভ এজে আছে, তারা কিন্তু আমরা কিন্তু আমার ওই যে পৈতৃক নিবাস থেকে আমি শহরে আসছি অথবা দেশ থেকে বিদেশে চলে যাচ্ছি। তার ফলে কী দাঁড়ালো, যে অ্যাক্টিভ এজ আমাদের ওল্ড এজকে দেখবে, তারা কিন্তু উল্টা হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভ এজ চলে যাচ্ছে পরিবারের বাইরে, আর পরিবারে রয়ে যাচ্ছে আমাদের এই যে ওল্ড এজ পিপল। তো এর ফলে আমাদের বাস্তবতা হচ্ছে, চাইলেও এই অ্যাক্টিভ এজ বাসায় থেকে তাদের স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে প্রবীণদের দেখভাল করা অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না। আমি সকল ক্ষেত্রে একই ঘটনা ঘটবে আমি সেটা বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটবে। এর ফলে যেমন আপনি ওই যে একটা উদাহরণ দিয়ে শুরু করেছিলেন, তাদের সন্তানাদি সুপ্রতিষ্ঠিত, জীবনের প্রয়োজনে তারা যার যার জায়গায় প্রতিষ্ঠিত হয়ে তাদের মতো করে ভালো আছেন। এখানে দেখেন ওই তাদের অর্থ সম্পদের কোনো অভাব নাই। কি দেখা গেল কি, কিন্তু এই যে যিনি বৃদ্ধা ছিলেন উনি কিন্তু নির্ভরশীল মানুষ। কেন নির্ভরশীল? দেখভালের ক্ষেত্রে অথবা আয় উপার্জনের ক্ষেত্রে ওনার নিজস্ব আয় উপার্জন তখন সেভাবে ছিল না, তাকে নির্ভর করতে হচ্ছে কাকে? সন্তানদের উপরে। তো এই বাস্তবতায় আমি যে কথাটি বলবো যে রাষ্ট্র, আমি প্রথম বলবো যে তারা নীতি নিয়েছে, জাতীয় প্রবীণ নীতি 2013 আইন তৈরি করেছে, তারপরে অনেকগুলা মানে প্রোগ্রাম তারা ডিজাইন করেছে। যে এই প্রোগ্রামে কিন্তু একটা লিডিং মিনিস্ট্রি হচ্ছে কিন্তু আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় হচ্ছে মূলত আমাদের সমাজের যারা বয়সের কারণে, লিঙ্গীয় কারণে অথবা বিভিন্ন এথনিক গ্রুপের বিভিন্ন কারণে, দারিদ্রতার কারণে যারা পিছিয়ে পড়া ভালনারেবল গ্রুপ, তাদেরকে প্রোটেকশনের ক্ষেত্রে কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা। তো আমরা দেখব যে ওই যে কথাটা বললেন, বাংলাদেশে প্রবীণদের জন্য প্রবীণদের ভাতা আছে, বিধবা যারা তাদের জন্য ভাতার ব্যবস্থা আছে, দুস্থ নারী যারা তাদের জন্য ব্যবস্থা আছে, তারা গর্ভবতী মা তাদের জন্য কিছু ব্যবস্থা আছে। বাট ওই ব্যবস্থাটা অনেকটা সিম্বলিক আমার কাছে মনে হয়, আর্থিক দিক থেকে, কাভারেজের দিক থেকে। বাট উদ্যোগ আছে। 2 নম্বর হচ্ছে আরেকটা কথা, যেটা হচ্ছে যে ধরেন এই সমাজ বাস্তবতা বলে যে পরিবারের থেকে ওই প্রবীণ জনগোষ্ঠী অনেক ক্ষেত্রেই তারা সুরক্ষিত না। তাইলে রাষ্ট্র এই ধরনের ওয়েলফেয়ার বা প্রোটেকশন প্রোগ্রামের পাশাপাশি তাদের থাকার ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রাষ্ট্র কী করতে পারে? এবং একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু সবার জন্য একই সার্ভিস দরকার তা কিন্তু না। যারা উচ্চবিত্ত, যারা মধ্যবিত্ত, যারা খুব দরিদ্র অথবা যাদের কিছু নাই, বিভিন্ন ক্যাটাগরিতে এক এক শ্রেণীর প্রবীণদের এক এক চাহিদা। এক এক শ্রেণীর চাহিদা হচ্ছে যে তাদের আসলে এই যে ধরনের কোনো প্রয়োজন তাদের নেই। আর শ্রেণীর আছে যাদের পুরোপুরি দায়িত্ব নিয়ে তাদেরকে সুরক্ষার বিষয় আছে। তাইলে আমাদের এই যে সরকার কি করতে পারে? জি, সরকার আইন তৈরি করেছে, এই আইনের মধ্য দিয়ে একটা অব্লিগেশন তৈরি করে দেওয়া পরিবারের মধ্যে। আরেকটা হচ্ছে যে আমরা যে ব্যক্তি উদ্যোগে, প্রতিষ্ঠানের উদ্যোগে আমরা অনেকগুলো প্রবীণ নিবাস দেখেছি। এই সরকারের উদ্যোগে কিছু এরকম উদ্যোগ ছিল,
কেমন উদ্যোগ ছিল? খেয়াল করবেন, প্রত্যেক জেলায় জেলায় আমাদের শিশু পরিবার আছে, শিশু পরিবারে শিশুরা থাকে। গত বেশ মানে 5-7 বছর আগে সরকার একটা উদ্যোগ নিল। কি উদ্যোগ? যে শিশু পরিবারের সাথে প্রবীণদেরকে যুক্ত করা হবে। তো দেখা গেল কি এই প্রকল্প নেওয়ার পরে এই প্রকল্পটা সফল হলো না। অর্থাৎ এই ধরনের একটা প্রকল্প আছে, যারা দুস্থ অসহায় তাদেরকে ফ্রি অফ কস্টে তারা এখানে থাকার, তারপরে জীবন ধারণের সকল ব্যবস্থা জায়গায় আছে, এটা কেউ জানি না। এটা ফেল করার অন্যতম কারণ হচ্ছে এই যে একটা আমাদের যে রাষ্ট্রীয় যে অ্যারেঞ্জমেন্ট তৈরি করা হয়েছিল, এটা মানে মাঠ পর্যায়ে যাদের প্রয়োজন তাদের কাছে জিনিসটা কিন্তু ওইভাবে অবহিত করা সম্ভব হয় নাই। সেক্ষেত্রে যদি আমাদের গবেষণা বের হয়ে আসছে যে স্থানীয় সরকার যে প্রতিষ্ঠান যেগুলো আছে, সর্বনিম্ন পর্যায়ে আমাদের প্রতিনিধি হচ্ছে ওয়ার্ড থেকে, প্রতিনিধি হচ্ছে মেম্বার, ইউনিয়ন পর্যায়ে আমাদের একজন চেয়ারম্যান আছেন, তারা হচ্ছে সবচেয়ে বেশি তৃণমূল পর্যায়ে তাদের সম্পৃক্ততা। তো এই সরকারের এই কার্যক্রমটা যদি আমরা স্থানীয় সরকারকে আমরা জড়িত করতে পারতাম, তাহলে দেখা যেত কি এই যে ইউনিয়ন পর্যায়ে কারা আছে, ওয়ার্ড পর্যায়ে কারা দুস্থ, কাদের প্রয়োজন, এইটাকে যদি আমরা রেফার করে করে আমরা যদি এই যে প্রশ্নের মধ্য দিয়ে আমরা ওই জায়গায় নিয়ে আসতে পারতাম, তাহলে দেখা যেত কি এই প্রজেক্টটা কিন্তু ফ্রুটফুল হতো। জি, তার মানে হলো যে আপনি যেটা বলছেন সরকারের উদ্যোগ আছে, কিন্তু এই উদ্যোগটা আসলে আরও সক্রিয়ভাবে হওয়া দরকার। যেটা ওই যে উদ্যোগগুলো অধিকাংশই সিম্বলিক, কিন্তু আমরা নিচ্ছি মানে মানে দেখানোর মতো করে, অথবা আমাদের রাষ্ট্রে সেই সক্ষমতা নাই যে সকল কিছু কাভার করে সকল প্রোগ্রাম হাতে নিতে পারবে, সেটা না। কিন্তু একটা মনে রাখতে হবে, এই প্রবীণদেরকে দেখভাল করার দায়িত্ব প্রধানত উনিও বললেন রাষ্ট্রের বাইরেও আমাদের সমাজের দায়িত্ব আছে। আমরা যারা পরিবার প্রাইমারি, আমরা যারা যে পরিবার থেকে আমরা জন্ম নিয়েছি, বড় হয়ে উঠেছি, যে পরিবারের প্রবীণরা আমার শ্রদ্ধেয় ব্যক্তি, বাবা মা, দাদা দাদি, নানা নানি, তারা সুতরাং এই আমার পরিবারের একটা দায়িত্ব রয়েছে। তো পরিবার থেকে যদি আমাদের দায়িত্ব, সমাজের যে দায়িত্ব, রাষ্ট্রের যে দায়িত্ব, এর পাশাপাশি আমাদের সরকারের বাইরেও অনেক বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকারের কোনো না কোনো মন্ত্রণালয়ের আন্ডারে কোনো না কোনো আইন দ্বারা নিবন্ধিত। আমরা কিন্তু সরকার যদি একটা উদ্যোগ নেয় যে প্রতিষ্ঠান যে আইন দ্বারা নিবন্ধিত, সেই আইনের একটা ধারা সংযুক্ত করে দেয় যে যারা এর বেনিফিশিয়ারি হবে তাদের ক্ষেত্রে এই যে প্রবীণদেরকে উন্নয়নে, প্রবীণ কল্যাণে কোনো কার্যক্রম নেওয়া ব্যতীত এই প্রতিষ্ঠান নিবন্ধন রিনিউ করা হবে না, তাহলে দেখা যাবে কি প্রত্যেকটা প্রতিষ্ঠান। তার মানে আপনার সরকারের আসলে এখানে লিডিং ভূমিকা রাখতে হবে, সমাজকে এবং পরিবারকে যে মেলবন্ধন। আমরা আপনাদেরকে এক মিনিট করে সময় দিন, জাস্ট কনক্লুশনে যদি আপনি কিছু বলতে চান। এখানে যেমন বলা হয়েছে যে আমরা বৃদ্ধ হব মানে এখনকার যে নবীন আছে তাদেরকেও মনে রাখতে হবে যে 2050 সনে প্রতি 5 জনে একজন করে হবে প্রবীণ। তো এরাই তখন ওই সময়টাই থাকবে। তো এদের ভিতরেও যেমন ওই সনাতন পদ্ধতি আমরা যদি পরিবর্তন করতে নাও পারি, তবু আমাদের শিক্ষার মাধ্যমে বিভিন্ন নিয়মের মাধ্যমে এদেরকে বুঝাতে হবে যে এদের দায়িত্ব, জ্ঞান, মূল্যবোধ কিছুটা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আমি মনে করি। আর দেখা যায় যে এখানে সরকারের যে ভূমিকা রয়েছে, সরকার, আমি বলবো যে সরকার এখানে রাষ্ট্রকেই প্রথম করতে হবে, তারপর পরিবার, সমাজ তো আছে, কমিউনিটি হেলথ, এই সেই। এখানে হচ্ছে যে সরকারকে যেটা করতে হবে, এখন যেহেতু লংজিভিটি বেড়ে গেছে, মানুষ 60 বছরে অতটা বৃদ্ধ হয়ে যায় না, যদি শারীরিক মানসিকভাবে সুস্থ থাকে তার কাজের সময়টা যেন বাড়ানো হয়। তাহলে সরকার যেমন, দেশ যেমন একটা বিশেষ গুণসম্পন্ন একটা পাবে, মানসম্পন্ন একটা সার্ভিস পাবে, হ্যাঁ, অভিজ্ঞতা সম্পন্ন একটা সার্ভিস পাবে, তেমনি সেই ব্যক্তিও ভালো থাকবে, স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করতে পারবে। তারপরে আসে চিকিৎসার ব্যাপারে। চিকিৎসার জন্য আমাদের খুবই খারাপ চিকিৎসার অবস্থা। তো চিকিৎসা ক্ষেত্রে যেটা করা যেতে পারে, প্রত্যেকের থেকেই কিছু না কিছু সামান্য হলেও একটা কন্ট্রিবিউটরি ফান্ড তৈরি করা যায়। যেমন যদি 10,000 টাকা বেতন পায়, তার থেকে 10 টাকা নেওয়া যায়। যে 5 লাখ টাকা বেতন পায়, তার থেকে 50,000 টাকা নেওয়া যায়। তো তাদের কার্ড নিয়ে যে লেভেলে সেই লেভেলের ট্রিটমেন্টে চলে যাবে, কিন্তু যাতে ঠিক চিকিৎসাটা পায়, ভুল চিকিৎসা না, ঠিক চিকিৎসাটা পায়, তাহলে সেভাবে এদেরকে কার্যকরী করা যেতে পারে চিকিৎসার ব্যাপারে। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রবীণ নিবাস করতে হবে। আমরা যদিও মূল্যবোধকে ফিরিয়ে আনার চেষ্টা করব, আর বিভিন্ন রকমের প্রবীণ নিবাস করতে হবে।
হবে, বিভিন্ন আয়ের লোকের জন্য করতে হবে, যে যেমনভাবে অ্যাফোর্ড করতে পারবে, যেমন কেউ 80,000 দিয়ে থাকলো, কেউ 40,000 দিয়ে থাকলো, কেউ 20,000 দিয়ে থাকলো। আর যারা নেহাইতে পারে না তাদের দায়িত্ব সরকারকেই নিতে হবে, সরকার নিবে। এছাড়াও দানশীল ব্যক্তি যারা আছে তারা কিছুটা বিনা পয়সায় কাজ করে, এখনও করে, ভবিষ্যতেও করবে। আর আরেকটু কমের মধ্যে যারা থাকে তাদের জন্য সরকারকেই দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা এই জিনিসগুলি যে প্রবীণ নিবাস সম্পর্কে যে বিরূপ ধারণা আছে, এই ধারণাটা যাতে মানুষের কেটে উঠে। আমরা তো প্রথমেই বলছি যে মূল্যবোধকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, পাশাপাশি প্রবীণ নিবাসের প্রতি শ্রদ্ধাবোধ, বিশ্বাস, এই জিনিসগুলি ফিরিয়ে আনতে হবে আমাদের। তার মানে এটা হচ্ছে যে প্রবীণ নিবাসকে আপনি বলছেন যে এটা ফ্যামিলির একটা এক্সটেনশন ভার্সন হতে পারে, মানে এটাকে নেতিবাচকভাবে না দেখে। আমি এক মিনিট, আবু সাইদ খান, এক মিনিট এটা শেষ করতে। আচ্ছা, একটা কথা বলি আমি এখানে কিন্তু শিক্ষা কার্যক্রম আর মিডিয়ার ভূমিকা অনেক বেশি। শিক্ষা কার্যক্রমে সবগুলিকে আনতে হবে, বাবা মায়ের ভূমিকা কি হবে, ছেলে মেয়েরা কি করবে, এগুলি কিন্তু বই পুস্তকের মধ্যেই আসতে হবে, মিডিয়ার মাধ্যমে আসতে হবে, নাটক সিনেমার মধ্যেই আসতে হবে। অনেক ধন্যবাদ, আমরা আমাদের দায়িত্ব পালন করছি কিন্তু। জি আচ্ছা, আমি আপার কথা সূত্র ধরেই বলি যে এই যে বৃদ্ধরা, তারা এক ধরনের একাকিত্ব বোধ করছে, আইসোলেশন। এখানে তাদের সোশ্যালাইজেশন দরকার, তাদের সমাজের সঙ্গে, সে যে পেশার সঙ্গে ছিল সেই পেশার সঙ্গে তাদেরকে এক ধরনের যোগাযোগ স্থাপন করা। যেমন একজন, আমি কথার প্রসঙ্গে বলি, একজন শিক্ষক ছিলেন, তো উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, ওনাকেও কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এবং আর একটা হচ্ছে যে সব শ্রেণীর জন্য আমরা বিনোদনের কথা ভাবি, বৃদ্ধদের বিনোদনের কথা ভাবি না। বৃদ্ধদেরও খেলাধুলা, বিনোদন এবং তাদের এই বিষয়গুলোকেও আমাদের বিবেচনা আনা দরকার, এবং তাদেরকেও সোসাইটিতে রাখা। বৃদ্ধরা হল আইসোলেটেড হয়ে যায়, সে একটা তার বৃহত্তর সমাজ থেকে তাকে ঘরের মধ্যে কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে সে প্রার্থনার মধ্যে সে আবদ্ধ থাকে, তার কার্যক্রম সেখান থেকে সে তাকেও সমাজের সঙ্গে, তার বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তাকে যুক্ত করা যায়। এটা একটা সুন্দর কথা বলছেন। আমি থাইল্যান্ডে একবার গিয়েছিলাম, আমাদের হেলথ ফাইজ ইন্টারন্যাশনাল একটা ইয়েতে, ওখানে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়েছিল। এখানে ওই প্রবীণ নিবাস, ওখানে যারা কর্মক্ষম, যার যে অভিজ্ঞতা, সেটাকে সে সার্ভিসটা কিন্তু সে দিচ্ছে, ওই পর্যটকদের দিচ্ছে। এটা কিন্তু তাদের একটা বিনোদনও হচ্ছে, এবং তারা কিভাবে নিজেরা বিনোদন করে, কিভাবে, এটা একটা ডিজাইন আছে কিন্তু সুন্দর, সেটা ছিল। আজকে এই পর্যন্ত আমাদের শেষ করতে হচ্ছে। দিলরুবা কবির, আপনাকে অনেক ধন্যবাদ। আবু সাইদ খান, আপনাকে অনেক ধন্যবাদ। এবং প্রফেসর ডক্টর হাফিজ উদ্দিন ভুঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখলেন মিনিস্টার স্মার্ট এসসি নিবেদিত দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। শুভরাত্রি।